আজ আমরা এমন এক গল্পের কথা বলবো যা ইতিহাসের এক অত্যন্ত বেদনাদায়ক অধ্যায়কে তুলে ধরে। ছবির নাম সবিবর। এই ছবিটি এক নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পের বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত, যেখানে কিছু মানুষ তাদের জীবনের জন্য, বন্ধুত্ব, সাহস এবং নিজেদের অধিকার রক্ষার জন্য লড়াই করেছিল। তো চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দা স্টোরি। গল্প শুরু হয় 1943 সালের এক অন্ধকার ট্রেনের কামরায়। সেখানে বহু ইহুদি মানুষ জীবনের শেষ যাত্রায় রওনা হয়েছে। এই ট্রেন এমন এক গন্তব্যের দিকে এগোচ্ছে যেখানে শুধুই মৃত্যু আর যন্ত্রণা অপেক্ষা করছে। মায়েদের কোলে ছোট ছোট শিশু যারা ক্ষুধা আর ক্লান্তিতে বিধ্বস্ত। ট্রেনে কেউ জানে না তারা কোথায় যাচ্ছে। জানলার বাইরে বরফে ঢাকা জঙ্গল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। ট্রেনের পেছনের দিক থেকে মাঝে মাঝে চিৎকার শোনা যায়, কিন্তু জার্মান গার্ডরা তাতে কোনো গুরুত্ব দেয় না। একটি কামরায় এক তরুণ, সম্ভবত স্কুল শিক্ষক, তার ডায়েরিতে কিছু লেখার চেষ্টা করে, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যায় না। তার হাতে একটি ছোট ছবি, তার স্ত্রী ও সন্তানের। সে চোখ বন্ধ করে ছবিটি দেখে, মনে হয় শেষবারের মতো তাদের মুখ মনে রাখার চেষ্টা করছে। হঠাৎ এক ধাক্কা লাগে, ট্রেন থেমে যায়। বাইরে থেকে গার্ডদের চিৎকার শোনা যায়, সবাই নেমে পড়ো, বাইরে এসো। ট্রেনের বাইরে একটি সাইনবোর্ড দেখা যায় যেখানে লেখা সবিবর। কিছু মানুষ বিভ্রান্ত, কেউ কেউ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু অধিকাংশর চোখে আতঙ্ক। যখন সবাই নেমে আসে, ক্যাম্পের পরিবেশ তাদের স্বাগত জানায়, কিন্তু এই স্বাগত ভালোবাসার নয়, আতঙ্কের। জার্মান সৈন্যরা মেশিন গান হাতে দাঁড়িয়ে। এক বাবা ধীরে ধীরে নিজের সন্তানের কানে বলেন, যাই হোক, মায়ের হাত কখনো ছাড়িস না। ক্যাম্পের ভেতরে অদ্ভুত নিস্তব্ধতা। বাইরে ঠান্ডা হাওয়া, কিন্তু ভেতরের পরিবেশ আরো ঠান্ডা। মন কেঁপে ওঠে। কয়েদিদের একটি খোলা মাঠে দাঁড় করানো হয়, তাদের মুখে ক্লান্তি, ক্ষুধা আর ভয়। একজন জার্মান অফিসার সামনে আসে, তার নাম কার্ল। তার চোখে কোনো মানবতা নেই। সে জোরে চেঁচায়, বাঁচতে চাইলে আদেশ মানো। তার সঙ্গে আসে আর এক অফিসার, গুস্তাভ ওয়াগনার, যার নাম পরে সবার মনে আতঙ্কের প্রতীক হয়ে যায়। কার্ল একে একে সবাইকে চোখ দিয়ে বিচার করতে থাকে, যেন পশু নির্বাচন হচ্ছে। শক্ত ও তরুণদের আলাদা করে কাজের জন্য পাঠানো হয়, নারী, শিশু, বৃদ্ধ তাদের অন্যদিকে পাঠানো হয়, কিন্তু কেউ জানে না কেন। তাদের সবাইকে একটি ঘরে নিয়ে যাওয়া হয়, তাদের স্নান করতে এবং কাপড় পরিবর্তন করতে বলা হয়। যখন সবাই ভেতরে যায়, বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। বাইরে একজন গার্ড চোখের ইশারা করে। একটি এক্সস্ট পাইপ সরাসরি ওই স্নানের ঘরের সঙ্গে সংযুক্ত করা। এটা আসলে গ্যাস চেম্বার। ভেতর থেকে চিৎকার আসে, দরজায় ঘুষি মারে সবাই, আমাদের বাইরে যেতে দাও, আমরা শ্বাস নিতে পারছি না। কিন্তু বাইরে কেবল নীরবতা। গার্ডরা পরস্পরের সঙ্গে কথা বলে, হাসে। তাদের কাছে এটা রোজকার রুটিন। এরপরে একটি অন্য দলকেও ডাকা হয়। তাদের বলা হয়, তোমাদের কাজ ভেতরে গিয়ে পরিষ্কার করা। তাদের বাধ্য করা হয় নিজেদের মানুষদের মৃতদেহ সরাতে। দরজা খুলে দেখা যায় এক ঘর ভর্তি শুধু লাশ। এই সবিবর নামের নরকে, যেখানে বাতাসেও মৃত্যু মিশে গেছে, সেখানে প্রবেশ করে এক নতুন চরিত্র, লিওন ফেল্ডহ্যান্ডলার। তার মুখ শান্ত, কিন্তু চোখে স্পষ্ট আশা, সাহস আর বেঁচে থাকার ইচ্ছা। লিওন একজন বুদ্ধিমান ইহুদি। তাকে এক অফিসারের অনুবাদক বানানো হয়, অস্থায়ীভাবে তার জীবন রক্ষা পায়, কিন্তু সে জানে এটাও এক মিথ্যে সুরক্ষা। সে ক্যাম্পে ঘুরে ঘুরে গার্ডদের রুটিন, তাদের সংখ্যা, গ্যাস চেম্বারের প্রক্রিয়া সব পর্যবেক্ষণ করে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে গার্ডদের ভুল খুঁজে বের করার চেষ্টা করে। একদিন সে অন্য আরেকজন কয়েদিকে বলে, এই ক্যাম্প একটা ফ্যাক্টরি, মৃত্যুর ফ্যাক্টরি, কিন্তু প্রতিটি ফ্যাক্টরির একটা দুর্বলতা থাকে, সেটাই খুঁজে বের করতে হবে। তার বন্ধু অবাক, তুমি কি বলতে চাও? লিওন বলে, এখান থেকে পালানোর একটা রাস্তা আছে, যদি আমরা সবাই এক হই। এটাই বিদ্রোহের প্রথম বীজ। লিওন ধীরে ধীরে কয়েকজন শিক্ষিত বন্দীর সঙ্গে কথা বলে। ছোট ছোট পরিকল্পনা শুরু হয়, যেমন ক্যাম্পের একটা মানচিত্র আঁকা, গার্ডদের
পালা লেখা, কিছু বন্দীদের গোপনে সংকেত ব্যবস্থা শেখানো। লিওন বলে, এই ক্যাম্প শুধুই মৃত্যু নয়, এটা একটা সুযোগ। আমরা কিছু না করলে এমনিতেই মরবো, কিন্তু যদি কিছু করি তাহলে হয়তো আমাদের মধ্যে কেউ কেউ বেঁচেও যেতে পারে। এই কথা সবার মনে গেঁথে যায়। ভয় আর আশা, এই দুয়ের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়। কিন্তু গার্ডদের সন্দেহ হতে থাকে। একদিন এক কয়েদি ভুলবশত একটা ছোট ম্যাপ মাটিতে ফেলে দেয়। গার্ড সেটা দেখে সন্দেহ করে। লিওনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। গার্ড গুস্তাভ ঘুরে তাকিয়ে বলে, তুমি বুদ্ধিমান মনে হচ্ছে, খেয়াল রেখো এখানে একটা ভুলেরও কোনো জায়গা নেই। লিওন শুধু হাসে, কিন্তু ভেতরে তার রাগ, ব্যথা আর সংকল্প আরো গভীর হয়। এর কয়েকদিন পর ক্যাম্পে আসে কিছু নতুন বন্দী। একটি ট্রাক এসে থামে, দরজা খোলে। নতুন বন্দীরা হলো সোভিয়েত রেড আর্মির পিওডব্লিউ, অর্থাৎ প্রিজনার্স অফ ওয়ার। ক্লান্ত, আহত, কিন্তু চোখে এখনো সৈনিকের ঝলক। তাদের মধ্যে একজন আলাদা, আত্মবিশ্বাসে পূর্ণ। তিনি হলেন লেফটেন্যান্ট আলেকজান্ডার সাশা। সাশা ট্রাক থেকে নামার সঙ্গে সঙ্গেই বুঝে যায় এই জায়গা সাধারণ ক্যাম্প নয়, এটা ডেথ ক্যাম্প। তার সঙ্গীরা কেউ কেউ ভীত, কেউ ক্লান্ত, কিন্তু সাশা তাদের সাহস দেওয়ার চেষ্টা করে। সে বলে, বাঁচতে চাইলে চোখ খোলা রাখো। গার্ডরা তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করায়। তাদের কাউকে বাম দিকে আর কাউকে ডান দিকে ভাগ করে দেয়। বাম দিকে যাওয়া মানে কাজে নিয়ে যাওয়া, আর ডান দিকে যাওয়া মানে গ্যাস চেম্বার। সাশা সেটা সঙ্গে সঙ্গে বুঝে যায়। সে তার রাগ চেপে রাখে, কিন্তু মাথায় দ্রুত চিন্তা শুরু হয়। রাতে যখন নতুন বন্দীরা ব্যারাকে পৌঁছয়, লিওন সাশাকে লক্ষ্য করে। ধীরে ধীরে তার কাছে গিয়ে বলে, তুমি সৈনিক, এখানে একটা অলৌকিক ঘটনার প্রয়োজন, আর আমি ভাবছি তুমি সেই অলৌকিক ঘটনা। সাশা কিছুটা বিভ্রান্ত, কিন্তু লিওন ধীরে ধীরে তার পরিকল্পনার কথা বলে। পালানো, গার্ডদের দুর্বলতা, মানচিত্র এবং বিদ্রোহের গ্রুপের কথা। সাশা কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি পালাই না, আমি লড়ি। মরতেই যদি হয় তবে ওদের মেরে তবে মরবো। লিওনের মুখে প্রথমবার একটি হালকা হাসি ফুটে ওঠে। দুই স্ফুলিঙ্গ যেন মিলিত হয়ে এক অগ্নিশিখা তৈরি করতে চলেছে। এর কিছুদিনের মধ্যে সাশা গোপনে ক্যাম্পে একটি ছোট্ট দল গঠন করে। রেড আর্মির প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকজন মানুষ, যারা এখনো শৃঙ্খলা ও আনুগত্যে বিশ্বাস রাখে। তার নেতৃত্বে এবার পরিকল্পনা শুধু পালানোর নয়, বিদ্রোহের হয়ে ওঠে। রাতের অন্ধকারে ব্যারাকের ভেতরে কিছু বাছাই করা বন্দী জড়ো হয়। লিওন ও সাশা তাদের সামনে দাঁড়ায় এবং সাশা আস্তে আস্তে একটি বক্তৃতা দেয়। এই জায়গাটা আমাদের ভাঙার জন্য বানানো হয়েছে, কিন্তু আমরা এতটা দুর্বল নই। আমাদের একসাথে লড়তে হবে, একটা দল হয়ে। সব বন্দীরা মাথা নেড়ে সম্মতি জানায়। রবিবার ক্যাম্পের এক ঠান্ডা সকাল, কিন্তু বাতাসে আজ কিছুটা আলাদা ইঙ্গিত আছে। যেখানে আগে কেবল বিষণ্ণতা আর মৃত্যুর নিস্তব্ধতা ছিল, সেখানে এখন ভেতরে ভেতরে ফুটছে এক বিপ্লবের শব্দ। সাশা ও লিওন গোপনে ব্যারাকের পেছনে দেখা করে। সঙ্গে থাকে আরো কয়েকজন বন্দী। সাশা একটি হাতের আঁকা ক্যাম্পের ম্যাপ বের করে। পুরনো কাগজ, পেন্সিল দিয়ে আঁকা লাইন আর কিছু নির্দিষ্ট জায়গায় চিহ্ন, যেখানে পাহারাদাররা প্রায়ই একা থাকে। সাশা বলে, সবকিছু একদিনেই করতে হবে। ওদের রেডিও কেটে দিতে হবে, যোগাযোগ বন্ধ করতে হবে, আর তারপর এক এক করে অফিসারদের কাজের অজুহাতে ডেকে শেষ করতে হবে। লিওন একটি ছোট নোট বই বের করে, যাতে পুরো পরিকল্পনার খুঁটিনাটি লেখা আছে। যে বন্দীরা আগে আসবাবপত্র, পাট বা কাপড় বানাতো, এখন সেগুলোই তাদের জন্য অস্ত্র হয়ে উঠেছে। সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, আর ক্যাম্পে এক অদ্ভুত শান্তি। কিন্তু এটা সেই ঝড়ের আগের নিস্তব্ধতা। লিওন ও সাশা একে অপরের দিকে তাকায়। দুজনের চোখে একই জেদ, আজ হয় আমরা মরবো, নয়তো মুক্ত হব। বন্দী স্যামুয়েল, যে একজন মুচি, সে আগেই একটি হাতুড়ি লুকিয়ে রেখেছে টেবিলের নিচে। যেই পাহারাদার তার নতুন জুতো পরতে নিচু হয়, স্যামুয়েল তার মাথায় জোরে আঘাত করে। প্রথম আঘাত, দ্বিতীয়, তৃতীয়, মাথা টেবিলের সাথে ঠুকে যায়, রক্ত বের হয়ে যায়, পাহারাদার মারা যায়। কোনো চিৎকার নয়, কোনো শব্দ নয়। টেলারিং ব্যারাকে
বন্দি অ্যাব্রাম এক পাহারাদারের জন্য নতুন ইউনিফর্ম তৈরি করছে। সে ইউনিফর্মের কলারে ব্লেড লুকিয়ে রাখে। পাহারাদার আসে। অ্যাব্রাম বলে, স্যার দয়া করে এই নতুন ইউনিফর্মটা ট্রাই করুন, কলারটা একটু টাইট হতে পারে। যখনই পাহারাদার নিচু হয়, অ্যাব্রাম তার গলা বরাবর ব্লেড ঢুকিয়ে দেয়। পাহারাদার চিৎকার করতে চায়, কিন্তু অ্যাব্রাম তার মুখ চেপে ধরে। পাহারাদার মরে যায়। লোহার ওয়ার্কশপে সাশার কিছু বিশ্বস্ত সাথী পাহারাদার স্মিথের জন্য তলোয়ার বানাচ্ছে। স্মিথ ভেতরে ঢোকে, সবসময়ের মতো অহংকারে ভরা কণ্ঠে বলে, তোমরা দাস হিসেবেই ঠিক আছো, অন্তত কাজটা তো ঠিক করো। যেই মাত্র সে তলোয়ার পরীক্ষা করতে নিচু হয়, বন্দি নিকোলাই পেছন থেকে একটি ভারী লোহার হুক তার মাথার পেছনে ঢুকিয়ে দেয়। স্মিথ সোজা মাটিতে পড়ে যায়। চোখ খোলা থাকে, কিন্তু তাতে এখন শুধুই শূন্যতা। ওয়্যারহাউস, যেখানে খাবার আর কাপড় রাখা হয়, এখন আরেকটি খুনের মঞ্চ। পাহারাদার বাওয়ারকে বন্দিরাই ডেকে আনে, বলে কিছু মাল ওখানে লুকোনো হয়েছে। বাওয়ার আসে, তাকে একটি ক্রেট দেখানো হয়। যেই মাত্র সে ক্রেট খুলতে নিচু হয়, বন্দি আইজ্যাক তার পেছনে এসে এক ধারালো রড দিয়ে তার গলা ঘুরিয়ে দেয়। লিওন ও সাশা আলাদা ব্যারাকে বন্দীদের সিগন্যাল দেয়, তৈরি হয়ে যাও, মৃত্যু কিংবা স্বাধীনতা, সময় চলে এসেছে। এখনো পর্যন্ত 4 জন পাহারাদার মারা গেছে, কোনো শব্দ ছাড়াই। পরিকল্পনা এখন শেষ ধাপে। লিওন ধীরে ধীরে বলে, আজকের দিন শুধু সবিবরের জন্য নয়, প্রতিটা সেই মানুষের জন্য যাকে কখনো দমন করা হয়েছে। আজকের দিন সবিবর ইতিহাসে এক বিশেষ দিন। এই পরিকল্পনা যদি সফল হয়, তাহলে তা এক উদাহরণ হয়ে থাকবে, আর যদি ব্যর্থ হয়, তবে আরেকটি বিস্তৃত রাত হয়ে যাবে। লিওন ও সাশা তাদের দলকে শেষবারের জন্য নির্দেশ দেয়। তাদের পরিকল্পনা মাফিক কয়েকজন বন্দীকে পাহারাদারের পোশাক পরানো হয়। এরপর একটি ভয়াবহ যুদ্ধ শুরু হয়। বন্দীদের জীবন এখন এক চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে। অনেকের মনে হয় এখন আর কিছুই তাদের থামাতে পারবে না। যখন যুদ্ধ শুরু হয়, তখন সকলের মনে থাকে একটাই ইচ্ছা, স্বাধীনতা, নতুন জীবনের আশা। লিওন ও সাশার নেতৃত্বে ক্যাম্পের ভেতর লড়াই চলতে থাকে। গেট পর্যন্ত পৌঁছানোই তাদের সবচেয়ে বড় লক্ষ্য, কিন্তু হঠাৎ করেই সব থেমে যায়। পাহারাদারদের রিইনফোর্সমেন্ট এসে গেছে। এই শেষ যুদ্ধে বন্দীরা নিজেদের সব শক্তি ঢেলে দেয়, কিন্তু সেই রিইনফোর্সমেন্ট লড়াইকে আরো কঠিন করে তোলে। বন্দীদের মধ্যে প্যানিক ছড়ায়। লিওন নিজের পরিকল্পনায় অটল, তার মনোযোগ থাকে পালানোর পথে। গার্ডদের আক্রমণ আরো তীব্র হয়। বন্দীদের চূড়ান্ত পরিকল্পনা পাহারাদারদের প্রতিরোধকে সাময়িকভাবে থামিয়ে গেট পর্যন্ত পৌঁছানো। পাহারাদাররা তাদের শেষ লাইন অফ ডিফেন্স তৈরি করে। এখন এসেছে সেই চূড়ান্ত মুহূর্ত। লিওন, সাশা এবং বাকিরা গেটের দিকে দৌড়য়। গেটের কাছাকাছি পৌঁছে তারা বুঝতে পারে শত্রুরা তাদের খুব কাছেই অবস্থান করছে। আইজ্যাক একটি গার্ডকে গুলি করে মেরে ফেলে এবং গেট খোলার চেষ্টা করে। সাশা ও লিওন বাকিদের নিয়ে গেটের দিকে যায়। শেষ লড়াইয়ের পর গেট খুলে যায়। বন্দীরা তাদের স্বাধীনতা পায়। তাদের মুখে এক নতুন জীবনের আশার আলো, যা কিছুক্ষণ আগেও কেবল একটি স্বপ্ন ছিল। লিওন ও সাশা, যারা নিজের জীবন বাজি রেখে এই মুক্তির পথ খুলেছে, এখন তাদের দল নিয়ে এগিয়ে যায় নতুন জীবনের দিকে। তো বন্ধুরা, এটাই ছিল সবিবর কাহিনী, যেখানে আমরা দেখলাম কিভাবে কিছু সাহসী ও আত্মত্যাগী মানুষ এক মৃত্যু ক্যাম্প থেকে স্বাধীনতা অর্জন করেছিল। এটা শুধুই এক যুদ্ধের গল্প নয়, এটা এক মানবতা ও সাহসের কাহিনী। আজও এই গল্প আমাদের শেখায়, জীবনে এক সময় আসে যখন আমাদের আসল শক্তি আর জেদকে সামনে আনতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরো মুভির ব্যাখ্যার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। ধন্যবাদ।